সুপ্রিয় শিক্ষার্থী, আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, সহকারী অধ্যাপক অর্থনীতি। আমি আজকে তোমাদের গত ক্লাসের ধারাবাহিকতায় এই উৎপাদন ব্যয় ও আয় অধ্যায়ে অর্থাৎ অর্থনীতি প্রথম পত্রের উৎপাদন ব্যয় ও আয় অধ্যায়ের ব্যয় নিয়ে গত ক্লাসে আমরা আলোচনা করেছি। আজকে গত ক্লাসে আমরা মোট ব্যয় কাকে বলে, সেখানে স্বল্পকালীন ব্যয়, দীর্ঘকালীন ব্যয় আলোচনা করতে যে আমরা স্থির ব্যয়, পরিবর্তনীয় ব্যয় নিয়ে আলোচনা করেছি। মোট ব্যয় কাকে বলে এবং গড় ব্যয় কাকে বলে সেটা চিত্রসহ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। আজকে তোমাদের সেই ধারাবাহিকতায় গড় ব্যয় ও প্রান্তিক ব্যয় নিয়ে আজকেও আলোচনা করব, সাথে আয় বিষয়েও তোমাদের আলোচনা করব, অর্থাৎ উৎপাদনের ক্ষেত্রে যে আয় হয় সেটা নিয়েও আমরা আলোচনা করব। তাহলে আমরা শুরু করে যাক। প্রথমেই ব্যয়ের মধ্যে আমরা গড় ব্যয় নিয়ে আলোচনা করেছি, আজকে প্রান্তিক ব্যয়। তাহলে প্রান্তিক ব্যয় কাকে বলে সেটা প্রথমে আমরা দেখি। প্রান্তিক ব্যয় হচ্ছে তোমার অতিরিক্ত এক একক উৎপাদন বৃদ্ধির ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক ব্যয় বলে। আমি আবার বলছি, অতিরিক্ত এক একক উৎপাদন বৃদ্ধির ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় তাকেই প্রান্তিক ব্যয় বলে। এটাকে আমরা অন্যভাবেও বলি, সেটা হলো উৎপাদনের পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় এ দুইয়ের অনুপাতকে প্রান্তিক ব্যয় বলে। উৎপাদনের পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় এ দুইয়ের অনুপাতকে প্রান্তিক ব্যয় বলে। দেখো, প্রান্তিক ব্যয়টা আমরা এইভাবে লিখি, এমসি মার্জিনাল কস্ট সমান হলো এখানে কিউ দিয়ে আমরা মোট উৎপাদনের পরিবর্তন বোঝাচ্ছি, আর মোট উৎপাদন বোঝাচ্ছি টিসি দিয়ে মোট খরচ টোটাল কস্ট বোঝাচ্ছি। তাহলে এই চিহ্নটার নাম হচ্ছে ডেল্টা বা পরিবর্তনের চিহ্ন। এটাকে আমরা পরিবর্তনের চিহ্ন বলি, অর্থাৎ মোট উৎপাদনের পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় এ দুইয়ের অনুপাতকে প্রান্তিক ব্যয় বলে। এমসি মার্জিনাল কস্ট প্রান্তিক ব্যয়, এটাই হলো প্রান্তিক ব্যয়। তাহলে জিনিসটা বুঝতে পারছো যে উৎপাদনের পরিবর্তনের ফলে মোট ব্যয়ের যে পরিবর্তন হয় এ দুইয়ের অনুপাতকে প্রান্তিক ব্যয় বলি। তো এই প্রান্তিক ব্যয় রেখাটাও আমরা গত ক্লাসে যে গড় ব্যয় রেখা দেখেছিলাম সেই গড় ব্যয় রেখার মতোর একটা ইউ আকৃতির রেখা হবে। দেখো, আমরা এদিকে উৎপাদন, এমসি দেখাচ্ছি। আমাদের প্রান্তিক ব্যয় রেখাটা এরকম একটা রেখা হবে। এমসি রেখা অর্থাৎ ইংরেজি ইউ এর মতো একটা রেখা হয়। এটার পিছনে যে কারণ সেটা হলো উৎপাদন যত বাড়তে থাকে, প্রাথমিকভাবে উৎপাদন বাড়তে থাকলে প্রান্তিক ব্যয় কমে। তারপরে উৎপাদন বৃদ্ধির এক পর্যায়ে প্রান্তিক ব্যয় সর্বনিম্ন হয়। তারপরেও যদি উৎপাদন বাড়তে থাকে তখন আবার দেখা যায় যে প্রান্তিক ব্যয় আস্তে আস্তে বাড়তে থাকে। অর্থাৎ Q1 উৎপাদনের স্তরে আমাদের প্রান্তিক ব্যয় হলো Q1 এ পরিমাণ। উৎপাদন বেড়ে Q2 হলে প্রান্তিক ব্যয় হলো Q2 বি পরিমাণ।
উৎপাদন আরও বেড়ে Q3 হলে দেখা যায় যে প্রান্তিক ব্যয় সর্বনিম্ন, প্রান্তিক ব্যয় সর্বনিম্ন, মনে করো QC পরিমাণ সর্বনিম্ন। এরপরে উৎপাদন আরও যদি আমরা বাড়াই সেক্ষেত্রে দেখা যায় যে প্রান্তিক ব্যয় হচ্ছে Q4D পরিমাণ, অর্থাৎ প্রান্তিক ব্যয় বেড়ে যাচ্ছে। এরপরে উৎপাদন আরও বাড়ালে, উৎপাদন যদি আমরা আরও বাড়াই প্রান্তিক ব্যয় দেখা যাচ্ছে যে Q5E পরিমাণ হচ্ছে, প্রান্তিক ব্যয় আবার বেড়ে যাচ্ছে। এটার পিছনে যে কারণটা কাজ করে সেটা হইল উৎপাদনের প্রাথমিক স্তরে সাধারণত দেখা যায় যে ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটা কাজ করে, ক্রম হ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি কাজ করে, অর্থাৎ উৎপাদন যে হারে বাড়ে, উৎপাদন বাড়ানোর ফলে দেখা যায় যে খরচ আস্তে আস্তে কমে যায়। উৎপাদন বৃদ্ধির সাথে সাথে আমাদের খরচ আস্তে আস্তে কমে যায়, অর্থাৎ যে হারে খরচ হওয়ার কথা, অর্থাৎ উৎপাদন বৃদ্ধির সাথে মোট ব্যয়টা ক্রম হ্রাসমান হারে বাড়তে থাকে। প্রাথমিকভাবে উৎপাদন বৃদ্ধির সাথে মোট ব্যয় ক্রম হ্রাসমান হারে বাড়ে। তো ক্রম হ্রাসমান হারে যদি মোট ব্যয় বাড়ে সেক্ষেত্রে আমাদের প্রান্তিক ব্যয়টা হ্রাসমান হয়ে যায়, অর্থাৎ প্রান্তিক ব্যয়টা আস্তে আস্তে কমে যায়, ক্রমশ হ্রাস পেতে থাকে। এই জন্যই এই প্রান্তিক ব্যয় রেখাটা প্রাথমিকভাবে আমাদের বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়। এরপরে দেখা যায় যে এক পর্যায়ে তোমার আমাদের মোট ব্যয় তোমার হয়ে যায়, স্থির হয়ে যায়, মোট ব্যয় বৃদ্ধির হারটা স্থির হয়ে যায়। মোট ব্যয়ের বৃদ্ধির হারটা যখন স্থির হয় তখন আমাদের প্রান্তিক ব্যয় সর্বনিম্ন পর্যায়ে চলে আসে। তারপরে দেখা যায় যে এরপরও যদি আমরা উৎপাদন বাড়াই তখন মোট ব্যয়ের পরিমাণটা ক্রম বর্ধমান হারে বাড়তে থাকে, মোট ব্যয়টা ক্রম বর্ধমান হয়। আর এই ক্রম বর্ধমান ব্যয় বৃদ্ধির ক্ষেত্রে আমাদের এই প্রান্তিক ব্যয় আস্তে আস্তে বাড়তে থাকে, প্রান্তিক ব্যয়টা আস্তে আস্তে বাড়তে থাকে। এই জন্যই এই প্রান্তিক ব্যয় রেখা ইংরেজি ইউ আকৃতির রূপ ধারণ করে। তাহলে আমাদের এক্ষেত্রে একটা প্রশ্ন আসে, সেটা হলো প্রান্তিক গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক কী? গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক কী? তাহলে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে যে সম্পর্ক আমরা দেখি সেটা হচ্ছে এরকম একটা সম্পর্ক। আমরা গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে আমরা এইভাবে একটা সম্পর্ক দেখি, অর্থাৎ এসি রেখাটা হয় এরকম। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় যে প্রাথমিকভাবে যখন গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়, জিনিসটা এরকম না, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের ক্ষেত্রে আমরা যেটা দেখি সম্পর্ক সেটা হলো প্রাথমিকভাবে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় উভয়ই তোমার কমতে থাকে। তারপরে গড় ব্যয় যখন সর্বনিম্ন হয় সেই সর্বনিম্ন বিন্দুতে প্রান্তিক ব্যয় এবং গড় ব্যয় সমান থাকে। গড় ব্যয় যখন সর্বনিম্ন হয়, ডি বিন্দুতে গড় ব্যয় সর্বনিম্ন, এবং এই জায়গায় প্রান্তিক ব্যয় রেখাটা গড় ব্যয় রেখাকে ছেদ করে উপরের দিকে উঠছে। তাহলে এইটাই হলো তোমার গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দু। এই সর্বনিম্ন বিন্দু দিয়ে প্রান্তিক ব্যয় রেখাটা ছেদ করে। তাহলে আমাদের যে সম্পর্কটা যেটা দেখি, প্রাথমিকভাবে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় উভয়ই হ্রাস পেতে থাকে। এরপরে গড় ব্যয় যখন সর্বনিম্ন হয় তখন প্রান্তিক ব্যয় এবং গড় ব্যয় সমান হয়। এরপরে গড় ব্যয় যখন উপরের দিকে উঠতে থাকে প্রান্তিক ব্যয়ও উপরের দিকে উঠতে থাকে। তো এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় যখন কমতে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রান্তিক ব্যয় গড় ব্যয়ের চাইতে কম থাকে। প্রান্তিক ব্যয় গড় ব্যয়ের চাইতে কম থাকে, অর্থাৎ গড় ব্যয় বেশি থাকে, প্রান্তিক ব্যয় কম থাকে। অর্থাৎ যখন আমাদের ক্রম হ্রাসমান হারে ব্যয় বৃদ্ধি পায়, ক্রম হ্রাসমান হারে যখন ব্যয় বৃদ্ধি পেতে থাকে সেই অবস্থায় আমাদের গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় উভয়ই কমে, তবে গড় ব্যয়ের চাইতে প্রান্তিক ব্যয় বেশি হারে কমে। গড় ব্যয়ের চাইতে
প্রান্তিক ব্যয় বেশি হারে কমে। তারপরে গড় ব্যয় যখন সর্বনিম্ন, প্রান্তিক ব্যয় গড় ব্যয়ের সমান হয়। এরপরে গড় ব্যয় যখন বাড়তে থাকে তখন প্রান্তিক ব্যয়ও বাড়ে, কিন্তু গড় ব্যয় যে হারে বাড়ে প্রান্তিক ব্যয় তার চাইতে বেশি হারে বাড়ে। অর্থাৎ যখন বৃদ্ধি পায়, ক্রম বর্ধমান হারে ব্যয় বৃদ্ধি থাকে, মোট ব্যয় যখন ক্রম বর্ধমান হয় সেক্ষেত্রে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় উভয়ই বাড়ে। তবে এই গড় ব্যয়ের চাইতে প্রান্তিক ব্যয় বেশি হারে বাড়ে। এই জন্যই প্রান্তিক ব্যয় রেখাটা গড় ব্যয় রেখার উপরে অবস্থান করে। নামার ক্ষেত্রে প্রান্তিক ব্যয় রেখাটা নিচে অবস্থান করে, আর যখন বাড়তে থাকে তখন প্রান্তিক ব্যয় রেখাটা উপরে অবস্থান করে। অর্থাৎ যখন হ্রাস পেতে থাকে তখন প্রান্তিক ব্যয় বেশি হারে হ্রাস পায়, আর যখন বৃদ্ধি পেতে থাকে তখন প্রান্তিক ব্যয় বেশি হারে বৃদ্ধি পায়। তো এটাই হচ্ছে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয়ের মধ্যে সম্পর্ক। অর্থাৎ ব্যয়ের ক্ষেত্রে, হ্রাসের ক্ষেত্রে প্রান্তিক ব্যয় বেশি হারে তোমার হ্রাস পায়, যার কারণে গড় ব্যয়ের চাইতে প্রান্তিক ব্যয় রেখাটা নিচে অবস্থান করে। আর যখন বৃদ্ধি পেতে থাকে তখন প্রান্তিক ব্যয় গড় ব্যয়ের চাইতে বেশি হারে বাড়ে, যার কারণে প্রান্তিক ব্যয় রেখাটা গড় ব্যয় রেখার উপরে অবস্থান করে। এবং আরেকটা সম্পর্ক হলো গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দুতে প্রান্তিক ব্যয় এবং গড় ব্যয় সমান হয়। অর্থাৎ গড় ব্যয় রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে প্রান্তিক ব্যয় রেখা গড় ব্যয় রেখাকে ক্রস করে, অর্থাৎ ছেদ করে। তো এটাই হচ্ছে গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় রেখার মধ্যে সম্পর্ক। আশা করি তোমরা এই ব্যয়ের উপরে আমরা যে আলোচনা করলাম, আমরা গত ক্লাসেও আলোচনা করেছি, সেটা হলো মোট ব্যয়, তারপরে সেখানে স্বল্পকালীন ব্যয়, দীর্ঘকালীন ব্যয়। স্বল্পকালীন ব্যয়ের মধ্যে আবার স্থির ব্যয়, পরিবর্তনীয় ব্যয়। এই গড় স্থির ব্যয়, গড় পরিবর্তনীয় ব্যয়, গড় ব্যয় রেখা কীভাবে আসে আমরা দেখিয়েছি। আজকে আমরা প্রান্তিক ব্যয় রেখাটা কীরকম আকৃতি ধারণ করে সেটা দেখলাম, এবং গড় ব্যয় এবং প্রান্তিক ব্যয় রেখার মধ্যে যে সম্পর্ক সেটা আমরা আলোচনা করলাম। এখন আসো, এই গেল আমাদের ব্যয়ের উপরে। আশা করি তোমরা ব্যয়ের জিনিসটা বুঝতে পেরেছো। এবার আমরা আলোচনা করব আয়, উৎপাদন আয়, অর্থাৎ উৎপাদকের আয়। সে উৎপাদন করেছে, উৎপাদনের ক্ষেত্রে ব্যয়ের হিসাবটা হয়েছে, এখন তার আয়ের অবস্থাটা কি সেটা আমরা জানব। তাহলে তোমরা জানো যে উৎপাদকের আয় হচ্ছে যে দ্রব্যটা উৎপাদন করে সেই দ্রব্যটা বাজারে বিক্রির মাধ্যমে তার আয় অর্জন করতে হয়। অর্থাৎ যে দ্রব্যটা উৎপাদন করেছে সেইটা যখন মানুষ কিনে নিয়ে যায়, অর্থাৎ মানুষের কাছে বিক্রি করা হয়, সেই বিক্রিলব্ধ অর্থটাই হলো উৎপাদকের আয়। তাহলে আমাদের এই আয় জিনিসটা হলো দ্রব্যের পরিমাণকে আমরা দাম দিয়ে গুণ করলে যেটা পাই সেটাই হচ্ছে এই উৎপাদকের আয়। অর্থাৎ তার যে উৎপাদিত দ্রব্য সেটাকে আমরা বাজার দাম দ্বারা গুণ করলে যা পাবো সেটাই তার আয়। তাহলে এই আয়ের ক্ষেত্রেও আমরা আলোচনা করব মোট আয় কাকে বলে, তারপরে গড় আয় কাকে বলে এবং প্রান্তিক আয় কাকে বলে। তাহলে প্রথমে আমরা মোট আয়, প্রথমে আমাদের মোট আয়। তাহলে মোট আয় জিনিসটা কি? মোট আয় জিনিসটা হলো তোমার একটি নির্দিষ্ট সময়ে একজন উৎপাদক যে পরিমাণ দ্রব্য বাজারে বিক্রি করে সেই বিক্রিকৃত, অর্থাৎ সেই বিক্রিত দ্রব্যকে তার বাজার দাম দ্বারা গুণ করলে যা পাওয়া যায় তাকেই মোট আয় বলে। একটি নির্দিষ্ট সময়ে একজন উৎপাদক যে পরিমাণ দ্রব্য বাজারে বিক্রি করে সেই বিক্রিত দ্রব্যের পরিমাণকে দ্রব্যের দাম দ্বারা গুণ করলে যা পাওয়া যায় তাকেই মোট আয় বলে। তাহলে মোট আয়টা জিনিসটা আমরা এইভাবে লিখতে পারি, দেখো মোট আয় হলো আমরা টিআর লিখব, টোটাল রেভিনিউ। টিআর সমান হলো তোমার কিউ ইন্টু পি, অর্থাৎ কিউ দিয়ে উৎপাদনের পরিমাণ এবং পি দিয়ে তার দাম নির্দেশ করছে। অর্থাৎ উৎপাদিত দ্রব্যের পরিমাণ বা বিক্রিত দ্রব্যের পরিমাণকে তার বাজার দাম দ্বারা গুণ করলে যা পাওয়া যায় সেটাই হলো মোট আয়। অর্থাৎ বিক্রিত দ্রব্যের পরিমাণকে বাজার দাম দ্বারা গুণ করলে যেটা পাবো সেটাকেই মোট আয় বলা হয়। অর্থাৎ বিক্রিত দ্রব্যের পরিমাণকে বাজার দাম দ্বারা গুণ করলে যা পাওয়া যায় তাকেই বলে মোট
আয়, টি আর, টোটাল রেভিনিউ, টোটাল রেভিনিউ, মোট আয়। তাহলে এটি হচ্ছে হলো মোট আয়। এরপর গড় আয়, গড় আয় হচ্ছে হলো একক প্রতি দ্রব্যের যে আয় সেটাকেই মোট আয় বলে, অথবা মোট আয়কে বিক্রিত দ্রব্যের পরিমাণ দ্বারা ভাগ করলে যা পাওয়া যায় তাকেই গড় আয় বলে। গড় আয় হচ্ছে হলো এ আর সমান সমান টি আর ভাগ কিউ, অর্থাৎ এখানে কিউকে যদি বিক্রিত দ্রব্যের পরিমাণ বলি, সেই বিক্রিত দ্রব্যের পরিমাণ দিয়ে মোট আয়কে ভাগ করলে যা পাওয়া যায় তাকেই গড় আয় বলে, অ্যাভারেজ রেভিনিউ বা গড় আয় বলে, অ্যাভারেজ রেভিনিউ বা গড় আয় বলে। এ আর দিয়ে গড় আয় বোঝানো হয়। আর টি আর হচ্ছে টোটাল রেভিনিউ, মোট আয়, কিউ দিয়ে বিক্রিত দ্রব্যের পরিমাণ, এটি হচ্ছে গড় আয়। তারপরে হচ্ছে হলো প্রান্তিক আয়। প্রান্তিক আয় হচ্ছে হলো তোমার অতিরিক্ত এক একক দ্রব্য বিক্রির ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক আয় বলে। অতিরিক্ত এক একক দ্রব্য বিক্রি বৃদ্ধির ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকেই প্রান্তিক আয় বলে। এটাকে অন্যভাবে বলি, সেটা হলো বিক্রিত দ্রব্যের পরিমাণের পরিবর্তনের ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় এ দুইয়ের অনুপাতকে প্রান্তিক আয় বলে। বিক্রিত দ্রব্যের পরিমাণের পরিবর্তনের ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় এ দুইয়ের অনুপাতকে প্রান্তিক আয় বলে। প্রান্তিক আয় হচ্ছে হলো মার্জিনাল রেভিনিউ, প্রান্তিক আয় মার্জিনাল রেভিনিউ ডেল টি আর বাই ডেল কিউ। ডেল অর্থাৎ এই কিউ দিয়ে বিক্রিত দ্রব্যের পরিমাণ বোঝাচ্ছে, আর এটা হচ্ছে পরিবর্তনের চিহ্ন, যেটাকে আমরা ডেলটা বলি, পরিবর্তনের চিহ্ন। আর এটা হচ্ছে হলো টোটাল রেভিনিউ, মোট আয়, আর এই ডেলটা হচ্ছে হলো পরিবর্তনের চিহ্ন। তাহলে এই মোট বিক্রিত দ্রব্যের পরিবর্তনের ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় এ দুইয়ের অনুপাতকে বলে প্রান্তিক আয়, মার্জিনাল রেভিনিউ, প্রান্তিক আয়। তাহলে এইটা হচ্ছে হলো মোট আয় এবং গড় আয়, প্রান্তিক আয়। আশা করি সংজ্ঞাটা তোমরা বুঝেছ। আমরা এটা দুইভাবে আলোচনা করি। আমাদের বাজারের অবস্থা অনুযায়ী, বাজার অনেক ধরনের আমাদের বাজার আছে, আমরা বাজারের চ্যাপ্টারের মধ্যে বাজারের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করব। এই ক্ষেত্রে আমরা দুইভাবে আলোচনা করি, একটা হচ্ছে হলো পূর্ণ প্রতিযোগিতা বাজার, আর একটা হলো অপূর্ণ প্রতিযোগিতার বাজার। সেক্ষেত্রে আমাদের একচেটিয়া বাজারটাই এখানে বেশি প্রাধান্য পাচ্ছে। তাহলে একটা হলো পূর্ণ প্রতিযোগিতার বাজার, আর একটা হলো অপূর্ণ প্রতিযোগিতার বাজার। তাহলে পূর্ণ প্রতিযোগিতার বাজারে তোমার গড় আয় এবং প্রান্তিক আয় একরকম হবে, আর একচেটিয়া বাজারে বা অপূর্ণ প্রতিযোগিতার বাজারে, সাধারণত অপূর্ণ প্রতিযোগিতার বাজারে সেটার গড় আয় এবং প্রান্তিক আয় একটু ভিন্ন হয়ে থাকে। তাহলে প্রথমে আমরা পূর্ণ প্রতিযোগিতার বাজার, তোমরা একটু করে ধারণা দিচ্ছি পূর্ণ প্রতিযোগিতার বাজার কাকে বলে। যে বাজারে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা একটি সমজাতীয় পণ্য নিয়ে ক্রয় বিক্রয় লিপ্ত হয় তাকে পূর্ণ প্রতিযোগিতার বাজার বলে। জিনিসটা অর্থাৎ যেখানে অসংখ্য ক্রেতা থাকবে, অসংখ্য বিক্রেতা থাকবে এবং একটা সমজাতীয় পণ্য নিয়ে ক্রয় বিক্রয়ে লিপ্ত হবে, এবং সেক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা কারো পক্ষেই বাজারের দামের উপরে এককভাবে প্রভাব বিস্তার করা সম্ভব হয় না। সেখানে পূর্ণ প্রতিযোগিতার বাজারে সেখানে অদৃশ্য হাতের মাধ্যমে সেখানে দাম নির্ধারিত হয়ে থাকে, এবং সেখানে ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে একবার যে দাম নির্ধারণ হয় সেই দাম কারো পক্ষে পরিবর্তন করা, কারো একক পক্ষে পরিবর্তন করা সম্ভব হয় না। এই জন্য ওই বাজারে যে দাম নির্ধারণ হয়ে যায়, ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই সেই দামটি গ্রহণ করে নিতে হয়। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতার বাজারে ক্রেতা বিক্রেতা উভয়ই প্রাইস টেকার হিসাবে কাজ করে, অর্থাৎ ওই বাজারে যে দামটা আছে ওই দামেই সবাইকে দ্রব্য ক্রয়ও করতে হয়, বিক্রয়ও করতে হয়। ওই দামের উপরে কেউই কোনো প্রভাব বিস্তার করতে পারে না। তাহলে এই পূর্ণ প্রতিযোগিতার বাজারে আমাদের মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়টার কীরূপ হয় সেটা যদি আমরা একটা সূচির মাধ্যমে দেখি। দেখো, এখানে আমরা একটা সূচি তৈরি করি। প্রথমে হচ্ছে হলো আমাদের দ্রব্যের পরিমাণ, তারপর হচ্ছে হলো দাম পি, অর্থাৎ দাম,
তারপর TR মোট আয়, মোট আয়। তারপরে হচ্ছে হলো AR গড় আয়। তারপরে MR প্রান্তিক আয়। দ্রব্য আমরা আস্তে আস্তে বাড়াবো। 1 একক, হ্যাঁ, 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক। মনে করো আমরা 5 একক দ্রব্য পর্যন্ত আমরা আলোচনা করব। এবং দ্রব্যের দাম এক্ষেত্রে দেখা যাচ্ছে, মনে করো দ্রব্যের দাম, এই দ্রব্যের দাম 200 টাকা। আর এক্ষেত্রে যেহেতু আমরা বলেছি যে পূর্ণ প্রতিযোগিতা বাজারে একটা নির্দিষ্ট দাম বিদ্যমান থাকে, সেক্ষেত্রে দ্রব্যের একক যতই বাড়ুক দাম সবসময় একই থাকে। দ্রব্যের দাম সবসময় একই থাকবে, প্রতি একক দ্রব্যের দাম 1, 200 টাকা করে বিক্রি হচ্ছে। তাহলে মোট আয় দেখো, মোট আয় এখানে 1 এককে মোট আয় হচ্ছে হলো 200 টাকা, 2 এককে হচ্ছে 400 টাকা, 3 এককে 600 টাকা, 4 এককে 800 টাকা, 5 এককে 1000 টাকা, 5 এককে 1000 টাকা। গড় আয়, গড় আয় হচ্ছে হলো, আমরা আগেই বলছি গড় আয় হচ্ছে হলো মোট আয়কে বিক্রিত দ্রব্যের পরিমাণ দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় তাকেই গড় আয় বলে। তাহলে আমরা মোট আয়কে বিক্রিত দ্রব্যের পরিমাণ 1 একক, তাহলে 1 দিয়ে ভাগ করলে গড় আয় এখানে 200। 2 দিয়ে মোট আয়কে ভাগ করব, বিক্রিত দ্রব্যের পরিমাণ 2 একক, মোট আয় 400 টাকা, তাহলে আমাদের 2 দিয়ে 400কে ভাগ করলে 200। আর মোট আয় হচ্ছে 600, বিক্রিত দ্রব্যের পরিমাণ 3 একক, ভাগ করলে 200। মোট আয় 400, বিক্রিত দ্রব্যের পরিমাণ 4, মোট আয় 800, বিক্রিত দ্রব্যের পরিমাণ 4, ভাগ করলে হয় 200। অনুরূপভাবে 1000কে 500 দিয়ে ভাগ করলে 200। তাহলে গড় আয় এইভাবে আমরা একটা চেহারা পাবো। প্রান্তিক আয়, প্রান্তিক আয় আমরা বলছিলাম অতিরিক্ত 1 একক দ্রব্য বিক্রি বৃদ্ধির ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক আয় বলে। তাই দেখো আমাদের প্রাথমিকভাবে আমাদের প্রথম এককে আমাদের প্রান্তিক আয় 200 টাকা। এখন আমাদের অতিরিক্ত 1 একক অর্থাৎ 1 থেকে 2 এককে যখন দ্রব্য বিক্রি বৃদ্ধি করলাম, তাহলে আমাদের মোট আয়ের পরিবর্তন হচ্ছে হলো 200 থেকে 400 হয়েছে, অর্থাৎ পরিবর্তন 200 টাকা। আমাদের 1 একক থেকে আমরা যখন 2 একক অর্থাৎ অতিরিক্ত 1 একক দ্রব্য বিক্রি বৃদ্ধির ফলে মোট আয়ের পরিবর্তন হয়েছে কতটুকু? মোট আয়ের পরিবর্তন ছিল 200, মোট আয় ছিল আগে 200, 200 থেকে 400 হয়েছে, তাহলে পরিবর্তন কত? পরিবর্তন 200, পরিবর্তন 200। আবার দেখো দ্রব্য বিক্রি ছিল 2 একক, 2 একক থেকে আমরা 3 একক বৃদ্ধি করলাম, মোট আয়ের পরিবর্তন 400 থেকে 600 হয়েছে, তাহলে পরিবর্তন হয়েছে 200 একক, 200 টাকা পরিবর্তন হয়েছে 200 টাকা, অর্থাৎ 400 থেকে 600 পরিবর্তন হয়েছে, তাহলে পরিবর্তন 200। আবার দ্রব্য বিক্রি 3 একক থেকে 4 একক করলে মোট আয়ের পরিবর্তন 600 থেকে 800, তাহলে পরিবর্তন হয়েছে 600 থেকে 800 মানে 200। এরপরে আমাদের দ্রব্য বিক্রির বৃদ্ধির পরিমাণ যদি আমরা 4 থেকে 5 এককে করি, অর্থাৎ 1 একক বাড়াই, মোট আয়ের পরিবর্তন হয় 800 থেকে 1000, অর্থাৎ পরিবর্তন হয়েছে 200, পরিবর্তন 200। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই পূর্ণ প্রতিযোগিতার বাজারে সেখানে দ্রব্য বিক্রি বৃদ্ধির ফলে দাম একই থাকে, আর দাম যখন একই থাকে তখন মোট আয় ঠিকই বাড়ে, কিন্তু প্রান্তিক আয় আর গড় আয় একই থাকে, অর্থাৎ 200ই থাকে। এটা দামের সমান। দাম, গড় আয়, প্রান্তিক আয় 3টা জিনিসেই একই, অর্থাৎ সবটা একই
সমান 200 করে। প্রান্তিক আয়ও 200, গড় আয়ও 200, দামও 200, অর্থাৎ এগুলার কোনো পরিবর্তন হয় না পূর্ণ প্রতিযোগিতার বাজারে। যার কারণে এই পূর্ণ প্রতিযোগিতার বাজারে তোমার চিত্ররূপ যদি দেই, এই সূচির যদি আমরা চিত্ররূপ দেই, তাহলে দেখো এরকম একটা চিত্র আসবে। এক্ষেত্রে আমাদের চিত্রটা হবে, এদিকে আমরা কিউ উৎপাদনের পরিমাণ, বা বিক্রিত দ্রব্যের পরিমাণ, এদিকে হচ্ছে হলো টিআর, এআর, এমআর, টিআর, এআর, এমআর। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের মনে করো আমাদের যদি দ্রব্য বিক্রি 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক এরকম করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এই 1 একক থেকে যদি আমরা চিত্রটা আঁকি, তবে দেখা যাবে যে এটা একটা সুষম রেখা হবে। আমাদের টিআর রেখাটা এরকম একটা রেখা হবে, টিআর রেখা, মোট আয় রেখা, মোট আয় রেখা, মোট আয় রেখা। এটা হচ্ছে হলো আমাদের মোট আয় রেখা। আর অর্থাৎ দ্রব্য বিক্রি বৃদ্ধির সাথে সাথে মোট আয় বাড়তেছে, একই হারে বাড়তেছে, এই জন্য রেখাটা একটা সরল রেখা হচ্ছে। এটা যেহেতু একই হারে বাড়ে, এই জন্য একটা সরল রেখা হয়। অর্থাৎ এখানে 100, এখানে 200, এখানে 300, এখানে 400, এখানে 500, 1, 2, 3, 4, 5, এ, বি, সি, ডি, ই। অর্থাৎ দেখো আমাদের মোট আয় রেখাটা এইভাবে তোমার ঊর্ধ্বগামী একটা রেখা, কারণ দ্রব্য বিক্রি যত বাড়াতে থাকি মোট আয়ের পরিমাণ তত বাড়তে থাকে। যার কারণে মোট আয় রেখাটা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটা রেখা। কিন্তু আমাদের গড় আয় রেখা এবং প্রান্তিক আয় রেখা, এই রেখাটা এখান থেকে ভূমি অক্ষের সমান্তরাল একটা রেখা। অর্থাৎ এইটাই আমাদের হচ্ছে হলো এআর, এমআর রেখা, এআর, এমআর রেখা, অর্থাৎ গড় আয় এবং প্রান্তিক আয় রেখা। এবং এইটাই আমাদের দাম রেখা, কারণ এইটাও দামের সমান। এটা কি দামের সমান, আমরা এভাবেও দিতে পারি, গড় আয় সমান সমান এআর সমান সমান পি। অর্থাৎ দাম, গড় আয়, প্রান্তিক আয় সবই সমান। এই জন্য এটা ভূমি অক্ষের সমান্তরাল একটা রেখা, অর্থাৎ এটা পরিবর্তন হচ্ছে না, এটা সমান্তরালভাবে যাবে। অর্থাৎ সর্বাবস্থায় দ্রব্য বিক্রির পরিমাণ যতই আমরা বাড়াই, গড় আয়, প্রান্তিক আয় এবং দাম সমান থাকে। এই জন্যই এটা ভূমি অক্ষের সমান্তরাল একটা রেখা হয়েছে। তোমরা জিনিসটা বুঝতে পারছো যে পূর্ণ প্রতিযোগিতার বাজারে, এটা হলো পূর্ণ প্রতিযোগিতার বাজারে, পূর্ণ প্রতিযোগিতার বাজারে আমাদের এই মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়ের সূচি এবং চিত্ররূপ এরকম একটি বিষয় হয়ে থাকে, যেখানে আমাদের দেখা যাচ্ছে যে মোট আয় বাড়লেও প্রান্তিক আয় এবং গড় আয় স্থির থাকে, প্রান্তিক আয় এবং গড় আয় স্থির থাকে। যার কারণে আমাদের মোট আয় রেখাটা ঊর্ধ্বগামী হলেও প্রান্তিক আয় এবং গড় আয় রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে থাকে। কেন হয়ে থাকে তোমরা আশা করি বুঝতে পেরেছ। এইবার আসি আমরা অপূর্ণ প্রতিযোগিতার বাজারে। অপূর্ণ প্রতিযোগিতার বাজারে, এটা তো আমরা দেখলাম হলো পূর্ণ প্রতিযোগিতার বাজারে। অপূর্ণ প্রতিযোগিতার বাজারে সেখানে দামের অবস্থা যেটা আমরা জানি, অপূর্ণ প্রতিযোগিতার বাজার কাকে বলে? যে বাজারে তোমার অসংখ্য ক্রেতা এবং বিক্রেতা থাকে না, হয় অসংখ্য ক্রেতা আছে কিন্তু বিক্রেতা কম আছে, আবার বিক্রেতা অসংখ্য ক্রেতা কম আছে। এই জাতীয় বাজারগুলোকেই বলা হয় অপূর্ণ প্রতিযোগিতার বাজার। অর্থাৎ প্রতিযোগিতার ঘাটতি আছে কোনো এক দিক থেকে, হয় ক্রেতার দিক থেকে অথবা বিক্রেতার দিক থেকে। কোনো সময় দেখা যায় যে বিক্রেতার পরিমাণ একজন, কোনো সময় দেখা যায় দুইজন, কোনো সময় দেখা যায় অল্প কয়েকজন, আবার কোনো সময় দেখা যায় ক্রেতার পরিমাণ একজন অথবা দুইজন অথবা
অল্প কিছু ক্রেতা আছে। অর্থাৎ এখানে প্রতিযোগিতা বলতে যেটা বোঝায় সেটার একটা ঘাটতি এখানে রয়ে গেছে, যার কারণে এটা হলো অপূর্ণ প্রতিযোগিতার বাজার। এই বাজারে যদি দ্রব্য বিক্রি বাড়াতে হয়, দ্রব্য বিক্রি বাড়াতে হলে দ্রব্যের দাম কমাতে হয়। এই বাজারে দ্রব্য বিক্রি বাড়াতে হলে দ্রব্যের দাম কমাতে হয়, অর্থাৎ দ্রব্যের দাম সর্বাবস্থায় স্থির থাকে না। দ্রব্যের দামটা পূর্ণ প্রতিযোগিতার বাজারের মতন স্থির থাকে না, যার কারণে এই বাজারে আমাদের মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয় রেখাটাও একটু আলাদা হয়ে থাকে, অর্থাৎ একরকম থাকবে না। অপূর্ণ প্রতিযোগিতার বাজারে তোমাদেরকে আবার বলছি যে অপূর্ণ প্রতিযোগিতার বাজারে সেক্ষেত্রে পূর্ণ প্রতিযোগিতার মতো দাম স্থির থাকে না। দাম স্থির না থাকার কারণে, অর্থাৎ দ্রব্য বিক্রি বৃদ্ধি করতে হলে সাধারণত এই বাজারে দেখা যায় যে দ্রব্যের বিক্রি বাড়াতে হলে দ্রব্যের দাম কমাতে হয়, যার কারণে মোট আয়, গড় আয় এবং প্রান্তিক আয়ের চেহারা পূর্ণ প্রতিযোগিতা বাজার থেকে একটু আলাদা হয়ে থাকে। দেখো, এখন যদি আমরা এই অপূর্ণ প্রতিযোগিতার সাধারণ যে নিয়ম, যে দ্রব্য বিক্রির বৃদ্ধির সাথে সাথে দাম কমাতে হয়, সেই নীতিতে যদি দেখি, দেখা যাবে যে মনে করো যে অপূর্ণ প্রতিযোগিতার বাজারে মনে করো এক একক দ্রব্য বিক্রি, প্রথম একক দ্রব্য বিক্রি করলো 500 টাকায়, দাম 500 টাকা, প্রাথমিকভাবে দাম 500 টাকা। তাহলে মোট আয় হচ্ছে 500, গড় আয় সেটাও 500, মানে মোট আয়কে বিক্রয়ের পরিমাণ দ্বারা ভাগ করলে যেটা পাই সেটাই গড় আয়, সেটাও 500। প্রান্তিক আয়ও আমাদের 500, প্রান্তিক আয়ও 500। এখন মনে করো আমরা দ্রব্য বিক্রি, এই অপূর্ণ প্রতিযোগিতার বাজারে আমাদের দ্রব্য বিক্রি 1 একক থেকে 2 একক করলাম, সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের দ্রব্যের দাম কমাতে হচ্ছে, অর্থাৎ দ্রব্যের দাম 400 টাকা হচ্ছে, দ্রব্যের দাম 400 টাকা। এক্ষেত্রে দেখা যাবে আমাদের মোট আয় হচ্ছে হলো দাম এবং বিক্রিত দ্রব্যের পরিমাণের গুণ, তাহলে 400কে 2 দিয়ে গুণ করলে 800 টাকা হয়। মোট আয় হচ্ছে 800 টাকা। গড় আয় হচ্ছে হলো মোট আয়কে বিক্রিত দ্রব্যের পরিমাণ দ্বারা ভাগ, মোট আয়কে বিক্রিত দ্রব্যের পরিমাণ দ্বারা ভাগ, তাহলে 800কে 2 দ্বারা ভাগ করলে হয় 400। আর প্রান্তিক আয় হচ্ছে হলো মোট আয়ের পরিবর্তন, মোট আয়ের পরিবর্তন 500 থেকে 800 হয়েছে, পরিবর্তন হয়েছে 300, পরিবর্তন হয়েছে 300, তাহলে প্রান্তিক আয় 300। এবার যদি আমরা দ্রব্য বিক্রি বাড়াতে চাই, অর্থাৎ 3 একক করতে চাই, সেক্ষেত্রে দেখা যায় যে দাম কমে 300 হয়, দাম কমে 300 হয়ে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে দেখা যায় যে আমাদের মোট আয় হবে হচ্ছে হলো 300 গুণ 3, অর্থাৎ 900 টাকা। মোট আয় হচ্ছে হলো 900 টাকা। আর গড় আয় হচ্ছে হলো মোট আয়কে বিক্রিত দ্রব্যের পরিমাণ দ্বারা ভাগ করতে হবে, তাহলে 900কে 3 দিয়ে ভাগ করলে হয় 300, গড় আয় 300। এরপরে প্রান্তিক আয় হচ্ছে হলো মোট আয়ের পরিবর্তন, প্রান্তিক আয় মোট আয়ের পরিবর্তন, অর্থাৎ 800 থেকে 900 হয়েছে, তাহলে প্রান্তিক আয় হয়েছে 100, পরিবর্তন 100। এরপরে বিক্রির পরিমাণ যদি আমরা আরও বাড়াই, 3 থেকে 4 করি, এক্ষেত্রে আমাদের দ্রব্যের দাম আরও কমে যায়, অর্থাৎ দ্রব্যের দাম কমে 200 হয়। তাহলে আমাদের মোট আয় কত? 200কে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে হয় হলো 800, মোট আয় 800। এক্ষেত্রে দেখো, তাহলে গড় আয় হচ্ছে হলো 800কে 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে হয় 200, গড় আয় 200। আর প্রান্তিক আয় হচ্ছে হলো মোট আয়ের পরিবর্তন, মোট আয়ের পরিবর্তন হচ্ছে 900 থেকে 800 হয়ে গেছে, অর্থাৎ দাম মোট আয় কমে গেছে, অর্থাৎ মোট আয়টা এক্ষেত্রে আর ধনাত্মক নেই, মোট আয়টা ঋণাত্মক হয়ে গেছে, অর্থাৎ সে ঋণাত্মক পরিবর্তন হয়েছে, যার কারণে 100 টাকা কমে গেছে, অর্থাৎ -100। প্রান্তিক আয় ঋণাত্মক হয়ে গেছে, প্রান্তিক আয়টা ঋণাত্মক হয়ে গেছে। এরপরে দেখো, বিক্রির পরিমাণ যদি আরও কমাই, আরও বাড়াই, বিক্রির পরিমাণ যদি আরও বাড়াই, দাম আরও কমে যায়, দাম কমে 100 হয়ে যাবে,
এবং সেক্ষেত্রে মোট আয়ের পরিমাণ হচ্ছে হলো 100কে 5 দিয়ে গুণ করলে 500। গড় আয় হচ্ছে হলো বিক্রিত দ্রব্যের পরিমাণ দিয়ে মোট আয়কে ভাগ করলে 100। আর আমাদের প্রান্তিক আয় হচ্ছে হলো 800 থেকে 500 হয়ে গেছে, অর্থাৎ আরও ঋণাত্মক হয়ে গেছে, 300 হয়েছে। অর্থাৎ 800 থেকে 500 কমেছে 300, অর্থাৎ -300। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের সূচিটা অপূর্ণ প্রতিযোগিতার বাজারে, অপূর্ণ প্রতিযোগিতার বাজারে আমাদের দ্রব্য বিক্রি বৃদ্ধির সাথে সাথে দাম কমে যায়। আর দাম কমে গেলে আয় প্রাথমিকভাবে যে হারে বাড়তে থাকে আস্তে আস্তে কমতে থাকে, আস্তে আস্তে কমতে থাকে। প্রথম দিকে বাড়তে থাকে, তারপরে কমে যায়, সর্বোচ্চ পর্যায়ে এসে তারপরে আবার কমে যাচ্ছে। গড় আয় দেখা যাচ্ছে দামের সাথে সাথে গড় আয়ও কমে যাচ্ছে। আর প্রান্তিক আয় সেও আস্তে আস্তে কমে কমে এক পর্যায়ে ঋণাত্মক হয়ে যাচ্ছে, ঋণাত্মক হয়ে যাচ্ছে। তাহলে এই অপূর্ণ প্রতিযোগিতার বাজারে আমাদের আয়রেখার যে চেহারাটা আমরা দেখি, আয়রেখার যে চেহারাটা আমরা দেখি, অর্থাৎ আয়ের উপরে যেটা দেখি আমরা অপূর্ণ প্রতিযোগিতার বাজারে একজন উৎপাদকের আয়, সেটা হচ্ছে হলো বিক্রি বাড়ার সাথে সাথে দ্রব্যের দাম কমে, আয় প্রাথমিকভাবে বাড়তে থাকলেও পরে আস্তে আস্তে কমে যায়। আর গড় আয় সেটা দামের সাথে একই হারে কমতে থাকে, আর প্রান্তিক আয়টা কমে এক পর্যায়ে ঋণাত্মক হয়ে যায়। তো এই জন্যই আমাদের এক্ষেত্রে আমাদের এই মোট আয় রেখাটার এরকম আর থাকে না। মোট আয়, গড় আয়, প্রান্তিক আয় এই চিত্র অনুযায়ী আর থাকে না, দামও এরকম থাকে না, অর্থাৎ আয়টা এরকম আর থাকে না। সেক্ষেত্রে আমাদের সূচি থেকে যদি আমরা চিত্র আঁকি তাহলে এরকম একটা চিত্র পাবো। যে চিত্রটা আমরা পাবো সেটা হচ্ছে হলো এরকম একটা চিত্র পাবো, এরকম একটা চিত্র পাবো। এটা হচ্ছে হলো মোট আয় রেখা। এটা আস্তে আস্তে বাড়বে, তারপরে নিচের দিকে নেমে যাবে, নিচের দিকে নেমে যাবে। এটা হচ্ছে হলো টিআর রেখা, টিআর রেখা। আর প্রান্তিক ও গড় আয় রেখা, প্রান্তিক ও গড় আয় রেখাটা সেটা এরকম একটা রেখা হবে। প্রান্তিক এবং গড় আয় রেখাটা হবে এরকম একটা রেখা, প্রান্তিক এবং গড় আয় রেখাটা হবে এরকম একটা রেখা হবে। অর্থাৎ এটা হচ্ছে হলো এআর রেখা, এটা এমআর রেখা, এটা এমআর রেখা। অর্থাৎ প্রান্তিক আয় এবং গড় আয় দুইটাই কমতে থাকবে। আর গড় আয় সমান সমান পি, গড় আয় সমান সমান পি, প্রান্তিক আয় এবং গড় আয় সমান, গড় আয় এবং দাম সমান। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের চিত্রটা আবার আমি আঁকি, চিত্রটা জিনিসটা আসলে এরকম হবে একটা চিত্রটা। এরকম একটা চিত্র পাবো। অর্থাৎ আমাদের মোট আয় বাড়তে থাকবে, এক পর্যায়ে সর্বোচ্চ হয়ে তারপরে কমতে থাকে। আর মোট আয় যখন যেখানে সর্বোচ্চ, প্রান্তিক আয় সেখানে শূন্য হয়ে যায়। তারপরেও যদি বিক্রির পরিমাণ বাড়ে সেক্ষেত্রে দেখা যায় যে প্রান্তিক ব্যয় রেখাটা, প্রান্তিক আয়টা ঋণাত্মক হয়ে যায়, যদিও গড় আয়টা ধনাত্মক। তাহলে এই হচ্ছে হলো আমাদের আয়, অপূর্ণ প্রতিযোগিতার আয় রেখা। আশা করি তোমরা আয়ের উপরে যে আমাদের সিলেবাসে যেটুকু আছে তোমরা বুঝতে পেরেছো।
আজকে এই পর্যন্তই। আজকে আমরা মোটামুটি এই উৎপাদন ব্যয় ও আয় চ্যাপ্টারের আমরা ক্লাস এখানেই শেষ করছি। আশা করি আমরা আগের ক্লাসগুলোতে উৎপাদন কি, তারপরে ব্যয় দেখালাম, তারপরে আয় উপরে আলোচনা করেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা ভালো থাকবে। আগামী ক্লাসে আগামী কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।